আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার নতুন ফার্স্ট ইয়ার শুরু হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ক্লাস, আমি ইসমতারা, সহকারী অধ্যাপক রসায়ন, সরকারি বিজ্ঞান কলেজ। কেমিস্ট্রি সাবজেক্টটা কেমন লাগে তোমাদের কাছে? বেশ একটু টকঝাল মিষ্টি, বেশি কঠিন না, বেশি সহজ না, একটু পড়তে হয়, মজাও আছে এর মধ্যে। কেমিস্ট্রি বেশি বেশি পড়তে হয়, বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসের মধ্যে থাকলে কেমিস্ট্রি ভুলে যাবে না, কিন্তু প্র্যাকটিস না থাকলে দেখা যাবে যে তোমরা কেমিস্ট্রি পারো কিন্তু ভুলে গেছো, মনে নাই, পরীক্ষার সময় ঠিক মতো লিখতে পারো না। এখন আমরা প্রথমে আজকে তোমাদের শুরু করতে চাচ্ছি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, যেটা হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায়। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বোঝা যাচ্ছে যে ল্যাবের কিভাবে কাজকর্ম করতে হয়, কিভাবে আনুষঙ্গিক কাজ পরিচালনা করতে হয় সেই সম্বন্ধে পড়াশোনা। যদিও তোমরা এসএসসিতে তোমরা কিছু ল্যাবের কাজ করে আসছো, কিন্তু ইন্টারমিডিয়েটে তোমাদের অনেক বেশি ল্যাব ওয়ার্ক করতে হবে, অনেক বেশি ল্যাব ওয়ার্ক। সেই জন্য একটু এখানে নিরাপত্তারও ব্যাপার আছে। তোমাদের জিনিসগুলো জানার জন্য কীভাবে কাজ করতে হয়, কীভাবে জিনিস পরিচালনা করতে হয়, নইলে তোমরা না জানলে কী হবে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে ল্যাবের মধ্যে, যেটা কারো কাম্য না। আচ্ছা, আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে আমরা কিছু যন্ত্রপাতি দেখি, গ্লাসওয়্যার, যেগুলো আমরা টাইট্রেশনে ব্যবহার করব। গ্লাসওয়্যারের মধ্যে আছে 1 নাম্বার কনিক্যাল ফ্লাস্ক, যেটা কোন আকৃতি দেখা যাচ্ছে, কোন আকৃতি কনিক্যাল ফ্লাস্ক, এটা কাচের ওয়্যার। আছে তোমাদের বুরেট, এটাও কাচের। বুরেট দিয়ে তোমরা কি কাজ করবা? টাইট্রেশনের সময় অজানা ঘনমাত্রার দ্রবণ রাখা হবে বুরেটে। এখানে মোটামুটি 50 ml এর মতো একটা বুরেটের ধারণ ক্ষমতা, 50 ml। এখানে প্রতি ঘরে 1 ml করে দাগ কাটা আছে। এরপরে আছে পিপেট কেমন দেখতে? পিপেট মোটামুটি উপরে একটু সমান, মাঝখানে মোটা, আবার নিচের অংশটা আবার সমান। এখানে একটা টিপ আছে, মানে খুব চিকন মাথাটা অনেক সরু হয়ে মিশে গেছে। এখানে সাবধানে পিপেট ব্যবহার করতে হয়, একটু নাড়াচাড়া অসাবধান হইলেই দেখা যায় এই মাথাটা ভেঙে গেলে তোমরা অ্যাকচুয়াল মান কখনোই পাবা না। তারপরে বুরেটের ক্ষেত্রে একই অবস্থা। এখানে টিপটা অনেক চিকন, যদি কোনো কারণে ভেঙে যায় নাড়াচাড়া করতে অসাবধানতা বশত, তাহলে তোমার মানটা ঠিক মতো আসবে না। সেক্ষেত্রে বুরেট, পিপেট আমাদের সাবধানে ব্যবহার করতে হবে। পিপেটে বিভিন্ন আয়তনে পিপেট আছে, যেমন 5 ml পিপেট, 10 ml, 15 ml, 25 ml, বিভিন্ন আয়তনের পিপেট আছে। পিপেটের একটা নির্দিষ্ট দাগ দেওয়া আছে এখানে, যে দাগ পর্যন্ত 5 ml। এখানে লেখা থাকবে 5 ml, তাহলে এই দাগ পর্যন্ত হবে 5 ml। বা এখানে যদি লেখা থাকে 10 ml, এই দাগ পর্যন্ত 10 ml আয়তন। এটা মুখ দিয়ে টেনে নেওয়া হয়, মুখ দিয়ে টেনে পিপেটে তোলা হয়, বা পিপেট ফিলার দিয়ে তোলা হয়। পিপেট ফিলার হলে ওটাও খুব সাবধানে ব্যবহার করতে হয়, কারণ পিপেট ফিলার কোনো কারণে পিপেট ফিলারের মধ্যে দ্রবণটা ঢুকে যায়, অ্যাসিড বা ক্ষার, তাহলে পিপেট ফিলারটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আছে বুরেট, পিপেট, আর আছে তোমাদের আয়তন ভিত্তিক ফ্লাস্ক, যেমন বিভিন্ন আয়তনের ভিত্তিক ফ্লাস্ক বা ভলিউমেট্রিক ফ্লাস্ক। এটা হচ্ছে একটা দাগ কাটা থাকে, এই দাগ পর্যন্ত নির্দিষ্ট আয়তন। মনে করো 100 ml ভলিউমেট্রিক ফ্লাস্ক, তাহলে এই দাগ পর্যন্ত 100 ml, এখানে একটা ছিপি লাগানো থাকে। এটা হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি করতে এই ভলিউমেট্রিক ফ্লাস্ক ব্যবহার করা হয়। ভলিউমেট্রিক ফ্লাস্ক বা আয়তন ভিত্তিক ফ্লাস্ক।
ভলিউমেট্রিক ফ্লাস্ক বা আয়তন ভিত্তিক ফ্লাস্ক। বিভিন্ন আয়তনে ভলিউমেট্রিক ফ্লাস্ক আছে, যেমন ধরো 100 ml, 50 ml, 250, 500, 1000, বিভিন্ন আয়তনের ভলিউমেট্রিক ফ্লাস্ক আছে। তোমার যেটা প্রয়োজন সেই আয়তনে ভলিউমেট্রিক ফ্লাস্ক তুমি নিবে এবং সেই আয়তনে ভলিউমেট্রিক ফ্লাস্কে তুমি প্রমাণ দ্রবণ তৈরি করবে। প্রমাণ দ্রবণ কাকে বলে? যে দ্রবণের ঘনমাত্রা জানা সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। এখন প্রত্যেকটা জিনিস, যে কনিক্যাল ফ্লাস্ক দিয়ে তুমি কি কাজ করবে? কনিক্যাল ফ্লাস্কও তোমার টাইট্রেশনে ব্যবহার করা হয়। এখন আমরা একটু জেনে নেই যে টাইট্রেশন বলছি, তাহলে টাইট্রেশন কাকে বলে? টাইট্রেশন কাকে বলে? টাইট্রেশন হচ্ছে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে টাইট্রেশন। তাহলে টাইট্রেশনের মধ্যে দুইটা দ্রবণ থাকবে, একটা জানা একটা অজানা। তাহলে জানা ঘনমাত্রা দ্রবণ থেকে অজানা ঘনমাত্রা বের করতে হবে। অবশ্যই একটা জানা থাকতে হবে। এখানে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা হয়, যে বিক্রিয়াটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন কাকে বলে আমরা মনে হয় জানি। প্রশমন হচ্ছে অ্যাসিড বা ক্ষার, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয়, যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হওয়ার এবং দুটার ধর্ম চেঞ্জ হয়ে যায়। দুটা ধর্ম, মানে অ্যাসিডের ধর্ম থাকবে না, ক্ষারের ধর্ম থাকবে না। প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড বা ক্ষারে কোনো ধর্ম, সব দুইটা ধর্ম নষ্ট হয়ে যাবে। অ্যাসিডের ধর্ম থাকবে না, ক্ষারের ধর্ম থাকবে না এবং লবণ পানি তৈরি হবে। এখানে অ্যাসিডের ধর্ম মানে কি? নীল লিটমাসকে লাল করতে পারে অ্যাসিড, ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করতে পারে ক্ষার, আর লবণটা কিছু পারবে না। লাল লিটমাসকে নীল করতে পারে না, নীল লিটমাসকে লাল করতে পারে না সোডিয়াম ক্লোরাইড পানি। এটা হচ্ছে সম্পূর্ণ নতুন ধর্মের বিক্রিয়া, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি হচ্ছে লবণ আর পানি, যার মধ্যে অ্যাসিডের ধর্মও নাই ক্ষারের ধর্মও নাই। সেটা হচ্ছে টাইট্রেশন। প্রশমন হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হওয়ার এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন, এখানে টাইট্রেশনে বলা যাচ্ছে যে দুইটা দ্রবণ, একটা অ্যাসিড একটা ক্ষার থাকবে। অ্যাসিড আর ক্ষারের মধ্যে একটা জানা ঘনমাত্রা, একটা হচ্ছে অজানা ঘনমাত্রা। অবশ্যই একটা জানা ঘনমাত্রা, একটা অজানা ঘনমাত্রা। তাহলে জানা ঘনমাত্রা দ্রবণকে আমরা কি বলি? প্রমাণ দ্রবণ। জানা ঘনমাত্রা বা যে দ্রবণের ঘনমাত্রা জানা তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তাহলে একটা প্রমাণ দ্রবণ থাকবে, সেই দ্রবণ দিয়ে আরেকটা অজানা ঘনমাত্রা নির্ণয় করা হবে। তাহলে টাইট্রেশনের মধ্যে আমাদের আরও কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মোল কাকে বলে? মোল। তাহলে আর কি কি জানতে হবে টাইট্রেশনে জানতে হলে? সেটা হচ্ছে এই টার্মগুলো তোমরা খাতায় লিখে নাও, কারণ এই টার্মগুলো অনেক ইম্পর্ট্যান্ট এবং এই টার্মগুলো তোমাদের আলাদাভাবে পড়তে হবে। মোল কাকে বলে? মোল হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর, সেটা হচ্ছে মোল। গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে। যেমন সোডিয়াম কার্বনেট 1 মোল সমান কত গ্রাম? সোডিয়াম কার্বনেটের 1 মোল সমান হচ্ছে, এখানে সোডিয়ামের আণবিক ভর 23 × 2 প্লাস এখানে কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16। তাহলে এখানে কত হচ্ছে? 46, 12, 48, এখানে হচ্ছে 6, 16, 10, 106 গ্রাম। তাহলে সোডিয়াম কার্বনেট 1 মোল হচ্ছে 106 গ্রাম। সোডিয়াম কার্বনেট 1 মোল হচ্ছে 106 গ্রাম, মানে গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? এখানে আসে আমার 98 গ্রাম। 2 × 32, 64, 4, 4, 8, 6, 3, 9। সালফিউরিক অ্যাসিডের বেলায় 98, সোডিয়াম হাইড্রোক্সাইডের বেলায় 40। তাহলে গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে। তাহলে মোল আমাদের জানতে হবে, মোল কাকে বলে। মোল আমরা বুঝলাম। এরপরে আমরা দেখি
মোলার দ্রবণ। মোলার দ্রবণ, মোলার দ্রবণ কাকে বলে? মোলার দ্রবণ হচ্ছে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে বলা হবে মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে বলা হবে 1 মোলার দ্রবণ। তাহলে দ্রবণ আমরা জানি, দ্রবণ হচ্ছে দ্রব দ্রাবক। দ্রব দ্রাবক একসাথে হলে হচ্ছে দ্রবণ। তাহলে 1 লিটার দ্রবণে মোট আয়তন হচ্ছে 1 লিটার, দ্রব দ্রাবক মিলে মোট আয়তন 1 লিটার, সেখানে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলবো আমরা 1 মোলার দ্রবণ। তাহলে সোডিয়াম কার্বনেটের বেলায় কি হবে? যদি 1 মোলার দ্রবণ হয় তাহলে 1000 মিলিলিটার দ্রবণে বা 1 লিটার দ্রবণে কত গ্রাম থাকবে? 106 গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে। 1000 মিলিলিটার দ্রবণে 106 গ্রাম দ্রবীভূত থাকলে তাকে বলবো আমরা 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। এভাবে আমরা যে কোনো দ্রবণের পরিমাণ কি পরিমাণ থাকলে সেটা 1 মোলার হবে সেটা আমরা বের করতে পারবো। এখন যদি আমরা এভাবে বের করি যে 1 লিটার দ্রবণে থাকে হচ্ছে 1 মোল মানে 106 গ্রাম। আমরা মোলারকে আমরা চেঞ্জ করতে পারি, কনভার্ট করতে পারি যে সেমি মোলার। সেমি মোলার মানে হচ্ছে 1 মোলের হাফ মোল। হাফ মোল যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে হবে সেমি মোলার। 1000 মিলিলিটারের হাফ মোল, 1 লিটার দ্রবণে হাফ মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলবো সেমি মোলার। হাফ মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলা হবে সেমি মোলার। ডেসিমোলার, ডেসিমোলার কাকে বলে? ডেসিমোলার হচ্ছে 1 লিটার দ্রবণে 10 ভাগের 1 মোল, 10 ভাগের 1 মোল দ্রবীভূত থাকলে 1 লিটার দ্রবণে বা 1000 মিলিলিটার দ্রবণে, তাহলে সেটাকে আমরা বলবো ডেসিমোলার। এইভাবে সেন্টিমোলার বলা যায়। সেন্টিমোলার কি হবে? সেন্টিমোলার 1 লিটার দ্রবণে 100 ভাগের 1 মোল দ্রবীভূত থাকলে সেটা হবে সেন্টিমোলার। এইভাবে আমরা যে কোনো মোলারিটি বের করতে পারি। এখন আমরা মোলার দ্রবণ কিভাবে তৈরি করা যায় বা প্রমাণ দ্রবণ কিভাবে আমরা তৈরি করতে পারি, তার আগে আমাদের জানতে হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে সমস্ত পদার্থ প্রকৃতিতে মুক্ত বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায়, যেগুলো বায়ুর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দিয়ে ঘনমাত্রা পরিবর্তন হয় না, মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে না, সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। যেমন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেমন অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম কার্বনেট একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড। তারপরে আছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপরে আছে সোডিয়াম অক্সালেট, সোডিয়াম
অক্সালেট এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম অক্সালেট মানে অক্সালিক অ্যাসিডের সংকেত আমরা জানি, এখানে হাইড্রোজেনটা চলে যায়, সেখানে আসছে সোডিয়াম, এটাকে বলা হবে সোডিয়াম অক্সালেট। এটাও একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেমন আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফুরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, সোডিয়াম থায়োসালফাইড, সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট, এগুলো হচ্ছে সব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দুইটাই আমার টাইট্রেশনে লাগবে। টাইট্রেশনে যদি জানা ঘনমাত্রাটা প্রাইমারি স্ট্যান্ডার্ড হয়, সেক্ষেত্রে প্রাইমারি স্ট্যান্ডার্ড যে কোনো পদার্থকে আমরা সহজে তৈরি করতে পারি, মোলার দ্রবণ সহজে তৈরি করতে পারি। কিভাবে তৈরি করি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে আমরা ওজন করে কি পরিমাণ লাগবে সেটা আমরা বের করে সেভাবে আমরা ভলিউমেট্রিক ফ্লাস্ক, প্রথমে দেখানো হয়েছে ভলিউমেট্রিক ফ্লাস্ক, সেটাতে আমরা ঢালবো এবং সেখান থেকে আমরা দ্রবণ তৈরি করে নিতে পারি। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থকে অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে টাইট্রেশন করে ঘনমাত্রা বের করে নিতে হয়। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সরাসরি ওজন করে ঘনমাত্রা নির্ণয় করা যায়, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থকে সরাসরি ওজন করে ঘনমাত্রা নির্ণয় করা যাবে না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ঘনমাত্রা বের করে নিতে হবে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, মনে করো সোডিয়াম কার্বনেট নিচ্ছি আমি। সোডিয়াম কার্বনেট একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখান থেকে আমি নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করব। তাহলে আমার কি কি লাগবে? তাহলে নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণকে কি বলা হয়? প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কাকে বলা হয়? যে দ্রবণে ঘনমাত্রা জানা তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণ আমি তৈরি করছি। প্রমাণ দ্রবণ মানে মনে করো সোডিয়াম কার্বনেটের 0.1 মোলার এবং তৈরি করছি আমি 100 ml। তাহলে কিভাবে তৈরি করব? প্রমাণ দ্রবণ সোডিয়াম কার্বনেট 0.1 মোলার 100 ml তৈরি করতে চাই, তাহলে আমার কি কি অ্যাপারেটাস লাগবে এবং কিভাবে তৈরি করব? এটা সিকিউতেও আসে, সিকিউতে মাঝে মাঝে আসে, এখানে আবার তোমাদের পরীক্ষার প্র্যাকটিক্যালে আমরা জিজ্ঞাসা করি, তাহলে এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। সোডিয়াম কার্বনেট 0.1 মোলার 100 ml কীভাবে তৈরি করব? এখানে দেখা যাচ্ছে 0.1 মোলার, তার মানে ডেসিমোলার। তাহলে সোডিয়াম কার্বনেটের 1000 ml 1 মোলারের জন্য আমার প্রয়োজন সোডিয়াম কার্বনেট কত? 106 গ্রাম। 1000 ml 1 মোলারের জন্য লাগে 106 গ্রাম। তাহলে 1000 ml আমি না তৈরি করতেছি 100 ml 0.1 মোলার। 1 ml 1 মোলার হইলে 1000 দিয়ে ভাগ করলাম 100 ml, আর 0.1 হলে 100 × 0.1 মোলার। তাহলে আমার কতটুকু লাগবে এটা বের হচ্ছে। 0.1 দিয়ে গুণ করলে হবে এখানে পয়েন্ট, আবার 10 দিয়ে ভাগ করলে হবে 1.06 গ্রাম। তাহলে আমি যদি প্রমাণ দ্রবণ তৈরি করতে চাই বা 0.1 মোলার সোডিয়াম কার্বনেট 100 ml তৈরি করতে চাই, তাহলে 1.06 গ্রাম নিতে হবে। আমরা ব্যালেন্সে ওজন করে 1.06 গ্রাম নিয়ে সেটা আমি 100 ml তৈরি করব। তার মানে 100 ml ভলিউমেট্রিক ফ্লাস্ক লাগবে। 100 ml ভলিউমেট্রিক ফ্লাস্কের মধ্যে আমি যদি 1.06 গ্রাম ঢেলে দেই, এখানে দাগ পর্যন্ত 100 ml, এই দাগ পর্যন্ত 100 ml, আমি বাকিটা এখানে অল্প অল্প পানি দিয়ে নাড়ে 100 ml কমপ্লিট করলাম। তাহলে এখানে একটা ছিপি দেওয়া আছে, ছিপি প্রথমে
প্রথমে আমি এটা ঢালবো কিভাবে, এটা প্রথমে আমাকে একটা ফানেল নিতে হবে। ফানেলের মধ্যে 1.06 গ্রাম মেপে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে ফানেলটা ভালো করে পানি দিয়ে ধুয়ে এটা নাড়াইয়ে সোডিয়াম কার্বনের পানিতে দ্রবীভূত হয়ে যাবে এবং দ্রবণ তৈরি হবে। তারপরে অল্প অল্প পানি দিয়ে ঝাঁকায়ে ঝাঁকায়ে যাতে এই দাগ পর্যন্ত আসে। দাগটা আবার খেয়াল করতে হবে যাতে এইভাবে টাচ করে যায়। দাগটা লোয়ার মিনিসকাস, মানে দাগটা নিচের পোর্শনটা যাতে এই দাগে টাচ করে যায়, সেই পর্যন্ত আমার 100 ml হবে। তাহলে এখানে খুব ধীরে এবং সাবধানে কাজটা করতে হবে। যদি এক ড্রপ বাইরে পড়ে যায় বা এক ড্রপ কম হয়, সেক্ষেত্রে আমার ঘনমাত্রা ঠিক থাকবে না এবং আমরা টাইট্রেশনে ভালো রেজাল্ট পাবো না। সেজন্য আমাদের যখনই আমি এই সমস্ত কাজ করব খুব সাবধানে করতে হবে যাতে এক ফোঁটাও বাইরে না পড়ে যায়, বা এই যেখানে সোডিয়াম কার্বনেট নিলাম এটাও যাতে একটা দানাও বাইরে পড়ে না যায়, সেটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে যতটুকু তৈরি করতে চাই সেই আয়তনে ভলিউমেট্রিক ফ্লাস্ক নেব এবং এটা হিসাব করে নিয়ে এটা সেই আয়তনের ঘনমাত্রা দ্রবণ তৈরি করতে পারবো। এখন যদি বলতে হয় যে আমরা কোন ব্যালেন্স ইউজ করব, কিভাবে ইউজ করতে হয়, ব্যালেন্সটা আমরা একটু দেখে নেই। ব্যালেন্স 2 রকম ব্যালেন্স আছে। একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, আর একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। 2 রকম ব্যালেন্স আছে। 2 রকম ব্যালেন্স দিয়ে আমরা কাজ করতে পারি, পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স তোমরা সবাই চিনো, মোটামুটি চিনো। পলভঙ্গি ব্যালেন্সও চিনো। পলভঙ্গি ব্যালেন্সে 2টা স্কেলের মতো থাকবে, এক পাশে বাটখারা আর এক পাশে তোমার জিনিসটা দিতে হবে, সেভাবে পলভঙ্গি ব্যালেন্সে ওজন করা হয়। আর ডিজিটাল ব্যালেন্সও তোমরা চিনো মোটামুটি সবাই, চাল ডাল বিভিন্ন জিনিস মাপা হয় ডিজিটাল ব্যালেন্সে। এখানে এরকম একটা স্কেলের মতো থাকে, এখানে প্লাগ লাগানো থাকে, প্লাগ পয়েন্টের সাথে বাইরে একটা কাচের কেস দেওয়া থাকে যাতে বাতাস, বায়ুপ্রবাহ বা জলীয় বাষ্প এখানে এফেক্ট না করতে পারে। যেহেতু আমাদের এটা খুব সিগনিফিকেন্ট, খুব ধীরে করতে হবে কাজটা, একটু উল্টাপাল্টা হলে আমাদের মান ঠিক মতো আসবে না, সেজন্য এখানে কাচের কেস দেওয়া থাকে। আর এখানে ডিজিটালি মান আসবে। প্রথমে তুমি যেটার মধ্যে ওজনটা করবা, যদি মনে করো একটা কাগজ নিচ্ছ, যে কন্টেনারের মধ্যে তুমি ওজন করবা, ইচ্ছা করলে সেই কাগজটার ওজন বা সেই কন্টেনারটার ওজন তুমি 0 করে নিতে পারো। এখানে চাপ দিলে এই কন্টেনারটার ওজন 0 হবে, যা ঢালবা সেটার ওজন এখানে আসবে। বা অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে ওয়িং বোতল আছে যার মধ্যে সোডিয়াম কার্বনেট ভরা আছে, এখানে একটা ঢাকনা লাগানো থাকবে, এখানে সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। প্রথমে এটাকে ওজন করে নিলা ওয়িং বোতল দিয়ে। ওজন করার পরে তোমার নিতে হবে 1.06, মনে করো 3.52 প্রথম প্রাথমিক পার্ট ছিল, দ্বিতীয় পার্ট কত হবে 1.06 মাইনাস বিয়োগ করলে যা আসে, এখানে 1, তাহলে এখানে আসতেছে 4 আর এখানে হচ্ছে 2, হ্যাঁ 2.46 গ্রাম। তাহলে প্রথম পার্ট তুমি পেলা এখানে ওয়িং বোতল দিয়ে, প্রাথমিক পার্ট ওজন পেলা তুমি 3.52, তাহলে দ্বিতীয় পার্ট তোমার আনতে হবে 2.46 গ্রাম। মানে এটা যদি দ্বিতীয় পার্ট হয় তাহলে তোমার 1.06 গ্রাম ঢালা হলো। এখানে একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক নিলা, যেখানে একটা ফানেল বসানো আছে, ফানেলের মধ্যে অল্প অল্প করে ঢালবা আর দেখবা কত ওজন আসে। যখন 2.06 হয়ে গেল তখন তুমি আর ঢালবা না, এখানে দিয়ে দিলা, এরপরে এটা পানি দিয়ে ধুয়ে বাকিটা এর মধ্যে দিয়ে দিলা, এরপর এটা উঠায়ে আস্তে আস্তে ঝাঁকায়ে দ্রবণ তৈরি করতে হবে। এনে কথা হচ্ছে যদি বাই চান্স অল্প একটু বেশি বা কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? ওজন করতে গেলে 1.06 এর জায়গায়
1.06 এর জায়গায় 1.07 বা 1.05 হয়, সেক্ষেত্রে আমরা নিতে পারবো কিনা, সেক্ষেত্রে আমার অ্যাকচুয়াল ঘনমাত্রাটা বের করে দিতে হবে। কিভাবে করবা সেটা হচ্ছে উপরে প্রয়োজনীয়, উপরে হচ্ছে ওয়েট টেকেন বা গৃহীত ওজন, গৃহীত ওজন ওয়েট টেকেন, নিচে হচ্ছে ওয়েট টু বি টেকেন বা প্রয়োজনীয় ওজন, যেটা আমার নেওয়ার কথা ছিল। ওয়েট টু বি টেকেন প্রয়োজনীয় ওজন আমি কি তৈরি করব, পয়েন্ট 1 দিয়ে গুণ করতে হবে। গৃহীত ওজন মনে করো 1.07, প্রয়োজনীয় ওজন 1.06 ইন্টু 0.1 যা আসে, তাহলে সেটাই হবে আমার ঘনমাত্রা। এভাবে আমরা যে কোনো ঘনমাত্রা আমরা প্রমাণ দ্রবণ তৈরি করতে পারবো। প্রমাণ দ্রবণ তৈরি করার পরে আমাদের টাইট্রেশন শুরু করতে হবে। টাইট্রেশনটা আমরা কিভাবে করব সেটা একপাশে থাকবে আমার, এটা হচ্ছে বুরেট, বুরেটে থাকবে একটা দ্রবণ, আর একটা দ্রবণ থাকবে আমার কনিক্যাল ফ্লাস্কে। বুরেটে একটা দ্রবণ, কনিক্যাল ফ্লাস্কে আরেকটা দ্রবণ। যেটা আমার ঘনমাত্রা জানা আছে সেটা থাকবে আমার কনিক্যাল ফ্লাস্কে, মানে প্রমাণ দ্রবণ আমি কনিক্যাল ফ্লাস্কে নিব। এর মধ্যে কয়েক ফোঁটা নির্দেশক দিতে হবে, নির্দেশক বা ইন্ডিকেটর দিতে হবে। তারপরে প্রথমে দিব আমি কি, দ্রবণ, মনে করো 10 ml প্রমাণ দ্রবণ 0.1, এর মধ্যে নির্দেশক দিলাম। এখানে নির্দেশক দিলে একটা কালার দেখা যাবে, কালার আসবে। এরপরে আমি এখানে বুরেট থেকে আমি অজানা দ্রবণ একটু একটু করে ফেলবো, আর দেখব কালারটা চেঞ্জ হচ্ছে। যেই মুহূর্তে কালার চেঞ্জ হবে সেখান থেকে আমরা এই রিডিংটা নিব। তার মানে বুরেটের কাজ শুরু করার আগে প্রাথমিক পার্ট, এবং কাজ শেষ হওয়ার পরে কালার যে মুহূর্তে চেঞ্জ হলো, যে ড্রপে কালারটা চেঞ্জ হলো, দ্বিতীয় পার্ট, দুইটা পার্টের বিয়োগ ফলটা আমরা হবে গৃহীত দ্রবণ বা বুরেটের পার্ট, প্রাথমিক পার্ট আর ফাইনাল। ইনিশিয়াল বুরেট রিডিং আর ফাইনাল বুরেট রিডিং দুইটা বিয়োগ করলে কি হবে, আমার কতটুকু বুরেটের নেওয়া হলো, কতটুকু ml, কত ml বুরেটের নেওয়া হলো। এখান থেকে আমরা ঘনমাত্রাটা বের করতে পারবো। যেমন যদি কীভাবে বের করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া কি তৈরি হয়, এখানে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এটা দেখা যাচ্ছে 1 মোলের সাথে বিক্রিয়া করছে, তাহলে 1 মোলকে প্রশমিত করবে। তাহলে এখানে হিসাবটা কিভাবে করা হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা গুণ করলে আমার আসবে ক্ষারের আয়তন, ক্ষারের ঘনমাত্রা। হ্যাঁ, V1S1 = V2S2। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন জানা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জানা আছে, তাহলে ক্ষারের আয়তন এটা আমি বুরেট থেকে পাচ্ছি, এখানে ক্ষারের ঘনমাত্রাটা বের হবে। এভাবে আমরা টাইট্রেশনটা করতে পারি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সটে আমরা টাইট্রেশন সম্বন্ধে আর একটু ডিটেলস জানবো।